আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে হিসাব বিজ্ঞান ক্লাসে খুব সহজেই একটি 3 ঘোড়া নগদান বই তৈরি করা শিখবো আমরা। আমি একটা অঙ্ক নিয়েছি বোর্ডে। এই অঙ্ক থেকে খুব স্বল্প সময়ে খুব সহজেই আমরা 3 ঘোড়া নগদান বই তৈরি করব। দেখেন অঙ্কটা, সুমন ব্রাদার্সের নিম্নোক্ত তথ্য হতে 3 ঘোড়া নগদান বই প্রস্তুত করো। 2018 সালের কিছু লেনদেন দেওয়া আছে জুন মাসের। এই জুন মাসের 2018 সালের লেনদেন থেকে আমরা একটি 3 ঘোড়া নগদান বই প্রস্তুত করব। তাহলে আমি 3 ঘোড়া নগদান বইয়ের একটা শখ করে নিয়েছি এখানে। সুমন অ্যান্ড ব্রাদার্স এর 3 ঘোড়া নগদান বই, ডেবিট পাস, ক্রেডিট পাস। আমরা 2 ঘোড়া নগদান বইয়ের ক্লাসগুলো করছি। বিগত ক্লাসগুলোতে 2 ঘোড়া নগদান বইয়ের আহ, ঘরগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে। আমরা জানি 2 ঘোড়া নগদান বইয়ে তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংকের টাকা থাকে। ক্রেডিট দিকেও তারিখ প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংকের টাকা থাকে। 3 ঘোড়া নগদান বই আর 2 ঘোড়া নগদান বইয়ের পার্থক্য এইটুকুই, 3 ঘোড়া নগদান বইয়ে বাট্টার ঘর সংযুক্ত হবে। মানে যে বাট্টাটা আমরা দিব, প্রদত্ত বাট্টা, সেই প্রদত্ত বাট্টাটা ডেবিট দিকে সংযুক্ত হবে, কারণ বাট্টা প্রদান একটা খরচ। খরচ হলে ব্যয় হয়, ব্যয় হলে ডেবিট দিকে বসে। আর ক্রেডিট দিকে বসবে প্রাপ্ত বাট্টা, কারণ প্রাপ্ত বাট্টা পাওয়া যায়, এটা পাওয়া গেলে এটা আয় হয়, আয় হওয়ার কারণে এটা ক্রেডিট, ক্রেডিট দিকে বসবে। তাহলে মূলত আমাদের মাথায় রাখতে হবে প্রাপ্তির দিকে প্রদত্ত বাট্টা, ডেবিট দিকে, যেটা প্রদত্ত বাট্টা সচরাচর ডেবিট হয়, যার কারণে ডেবিট দিকে বসাবো। আর প্রদানের দিকে প্রাপ্ত বাট্টা লিখবো, কারণ প্রাপ্ত বাট্টাটা ক্রেডিট হয়, যার কারণে ক্রেডিট পাশে লিখতেছি। এটা মাথায় রাখতে হবে। দেখেন এই লেনদেনগুলো আমরা শুরু করি 1 নাম্বার থেকে। জোন 1, নগদ ও ব্যাংক জমার উদ্বৃত্ত যথাক্রমে 17,000 এবং 12,000 টাকা। তাহলে নগদ টাকা বলছে 17,000 আর ব্যাংকের টাকা বলছে 12,000। তাহলে ব্যাংক জমার উদ্বৃত্ত এবং নগদ টাকা, এটা কিন্তু ব্যালেন্স বিডি, মানে মাসের শুরুতে প্রারম্ভিক ব্যালেন্স, এটা জের। তাহলে লিখবো আমরা উদ্বৃত্ত বলছে এখানে। তাহলে আমরা লিখবো 2018 জুন 1 ব্যালেন্স বিডি। দেখেন তো এখানে ব্যালেন্স বিডি, নগদের ঘরে টাকা বসবে 17,000 আর ব্যাংকের ঘরে টাকা বসবে 12,000। দেখেন জুন তার 4 তারিখ বলছে শফিকের নিকট বিক্রয় 6,000 টাকা। শফিকের নিকট আমরা কি করছি, পণ্য বিক্রয় করছি কত টাকায়? 6,000 টাকায়। তাহলে 6,000 টাকা পণ্য বিক্রয় করলে এটা কিন্তু নগদে টাকা আসার কথা, কিন্তু এই লেনদেনটা কিন্তু নগদে কিংবা ধারে বা চেকে এটা কিন্তু উল্লেখ নাই। এটা কিন্তু ব্যাকই লেনদেন, ধারে লেনদেন। নাম, নামের সাথে যদি নগদ টাকা পণ্য ক্রয় বিক্রয়, নামের সাথে যদি পণ্য ক্রয় বিক্রয় থাকে, নগদ টাকা বা চেকের কথা উল্লেখ না থাকে, তাহলে সেটা ব্যাকিতে বা ধারে ধরে নিতে হয়। তাহলে আমরা এই শফিকের নিকট বিক্রয় 6,000 টাকা, এটা ধরে নিব কি, এটা আমরা ধারে করছি, ধারে বিক্রয় করছি, যার কারণে এই লেনদেনটা আসবে না আমাদের এখানে। এখন এখানে দেখি 7 তারিখ, চেকে ক্রয় 7,000 টাকা। তাহলে চেকের মাধ্যমে যদি পণ্য ক্রয় করি আমরা, ব্যাংক থেকে টাকা চলে যাবে। তাহলে 2018 সাল জুন 7 চেকে ক্রয় করছি আমরা, তাহলে লিখবো ক্রয় হিসাব। যেহেতু চেকের মাধ্যমে ক্রয় করছি, 7,000 টাকা ব্যাংক থেকে আমাদের চলে যাবে। তাহলে ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে আমরা 7,000 টাকা লিখবো। তারপর আছে দেখেন 10 তারিখ, আজিমের নিকট 5,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 5,200 টাকার চেক প্রাপ্তি। দেখেন টাকাটা কিন্তু আমরা পাইছি, তার মানে কি ডেবিট দিকে বসবে। তাহলে ডেবিট দিকে কার কাছ থেকে টাকা পাইছি? আজিমের কাছ থেকে। তাহলে জুন 10 আজিমের হিসাব। এই আজিমের হিসাবে কত টাকা বসাবো আমরা? দেখেন এখানে আমরা আজিমের কাছ থেকে পাইতাম 5,500, কিন্তু পাইছি 5,200। পাইছি কত? 5,200। যেহেতু চেকের মাধ্যমে পাইছি, তাহলে আমরা কি করব, এই টাকাটা ব্যাংকের ঘরে বসাবো। আর আমরা পাওয়ার কথা ছিল কত? 5,500, কিন্তু পাইলাম কত? 5,200। তাহলে কিন্তু এখানে 300 টাকা আমরা ছাড় দিলাম, ডিসকাউন্ট দিলাম। তাহলে এই ছাড় দিলে এই 300 টাকা এই যে প্রদত্ত বাট্টা করে বসবে। যেহেতু আমরা বাট্টাটা প্রদান করলাম, এই কারণে প্রদত্ত বাট্টা করে বসবে। মূল কথা হলো 5,500 টাকা পাইতাম, আমরা 300 টাকা ছাড় দিলাম, 5,200 টাকা পাইলাম। তাহলে 300 টাকা ছাড়ের ঘরে বাট্টার ঘরে লিখলাম,
আর 5,200 টাকা ব্যাংকের ঘরে লিখে দিচ্ছি আমরা, যেহেতু চেকে পাইছি আমরা, চেকে প্রাপ্তি বা চেক প্রাপ্তি, এত টাকার চেক প্রাপ্তি। আচ্ছা, তারপরে দেখেন 13 তারিখ কি বলছে, প্রদেয় বিলের অর্থ পরিশোধ করা হলো। প্রদেয় বিলের অর্থ পরিশোধ করা হয়েছে, তাহলে কি এই টাকাটা আমাদের চলে যাচ্ছে না? তাহলে দেখেন জুন, আগেরটা ছিল 7, এবার জুন কত, 13 তারিখ। তাহলে প্রদেয় বিল হিসাব, যেহেতু প্রদেয় বিলের অর্থ দিচ্ছি আমরা, তাহলে প্রদেয় বিল হিসাব লিখবো আমরা এখানে। টাকা কত পরিশোধ করতেছি, 3,000 টাকা, নগদের ঘরে 3,000 টাকা আমরা বসাই দিব। তারপরে দেখেন বলা আছে 20 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো 4,000 টাকা। তাহলে ব্যাংকে জমা দিলে আমরা জানি কন্ট্রা এন্ট্রি হয়, জাবেদা কি হয়, ব্যাংক হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, অর্থাৎ ডেবিট দিকে ব্যাংকের ঘরে আমাদের বসে 4,000 টাকা, আর বিপরীত কথা লিখতে হয় আমাকে 20 তারিখ কি লিখতে হবে, নগদান হিসাব। আবার দেখেন ক্রেডিট দিকেও এই লেনদেনটা বসে, কন্ট্রা এন্ট্রি মানে কি, বিপরীত দেখিলে মানে দুই পাশেই বসবে নগদান করে। এখন দেখেন 20 তারিখ আমি, আমার ব্যাংকে টাকা আসলো কিন্তু নগদ থেকে টাকা চলে গেল, তাহলে ক্রেডিট দিকে নগদের ঘরে 4,000 টাকা লিখবো, এখানে লিখবো বিপরীত কথা ব্যাংক হিসাব। তারপরে কি আছে, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 2,000 টাকা, ব্যক্তিগত প্রয়োজন, এটা কিন্তু কন্ট্রা এন্ট্রি, এই কন্ট্রা এন্ট্রির কটা আমরা দিয়ে দিব। হ্যাঁ, তারপরে দেখেন ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 2,000 টাকা। উত্তোলন কিন্তু দুই ধরনের আছে, একটা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, একটা অফিস প্রয়োজনে উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হলে সেটা শুধুমাত্র উত্তোলন হিসাব বলে ক্রেডিট দিকে লিপিবদ্ধ করতে হয়। আর যদি ব্যক্তিগত প্রয়োজন না থাকে, থাকে অফিস প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, তাহলে সেটা কিন্তু কন্ট্রা এন্ট্রি হবে। আমরা জানি কন্ট্রা এন্ট্রি দুইটা আইটেমের হয়, একটা ব্যাংকে জমা দিলে নগদ অর্থ, আর একটা কি নগদ অর্থ অফিস প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করলে, এই দুটার ক্ষেত্রে কন্ট্রা এন্ট্রি হবে। কিন্তু এখানে বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 2,000 টাকা, তাহলে আমরা কি করব, ব্যাংক থেকে আমাদের টাকাটা চলে যাচ্ছে 2,000, ব্যাংকের ঘরে 2,000 ক্রেডিট দিকে আমরা লিখবো, আর এখানে লিখবো উত্তোলন হিসাব, 25 তারিখ উত্তোলন হিসাব। তারপরে দেখেন 29 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর করলো 300 টাকা। আমরা কিন্তু এর আগে আলোচনা করেছি মঞ্জুরকৃত সুদ কি আর ধার্যকৃত চার্জ কি, আবারও বলে দিচ্ছি। মঞ্জুরকৃত সুদ অর্থাৎ ব্যাংক আমাদের সুদ দেয়, আর ধার্যকৃত চার্জ অর্থাৎ ব্যাংক আমাদের কাছ থেকে টাকা কেটে নেয়। তাহলে দেখেন এখানে ব্যাংক সুদ মঞ্জুর করলো 300 টাকা, তার মানে কি আমরা ব্যাংক থেকে টাকা পাচ্ছি, তাহলে এই টাকাটা কিন্তু ব্যাংক নগদে আমাদের দিবে না, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিবে, যার কারণে আমরা ক্রেডিট দিকে ডেবিট দিকে ব্যাংকের ঘরে 300 টাকা লিখবো, আর 29 তারিখে লিখবো মঞ্জুরকৃত সুদ হিসাব, মঞ্জুরকৃত সুদ হিসাব। দেখেন পরবর্তী তারিখ কি আছে, ঋণ গ্রহণ 20,000 টাকা। এখন বলেন তো ঋণ গ্রহণ করলে টাকা আসে না দিতে হয়? কমন সেন্স, ঋণ যখন আমরা নিব টাকা তো অবশ্যই আসবে, তাহলে যাবে দেখি নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। তাহলে দেখেন তো এই যে 20,000 টাকা আমরা ঋণ গ্রহণ করলে আমাদের নগদে 20,000 টাকা আসবে না, তাহলে 20,000 টাকা ডেবিট দিকে লেখাই দেন। আর তারিখ আছে কত, 30 তারিখ, লেখেন ঋণ হিসাব 20,000 টাকা ডেবিট দিকে। দেখেন পরে 31 তারিখ আছে বহি ফেরত 1,000 টাকা। বহি ফেরত, বহি ফেরত মানে কি, ফেরত দুই ধরনের হয়, একটা আন্ত ফেরত আর একটা বহি ফেরত। বহি ফেরত মানে ফেরত বাহিরে দেওয়া, ফেরত বাহিরে দেওয়া মানে আমরা যখন পণ্য ক্রয় করি তখন ফেরত দিই, আর আন্ত ফেরত মানে ফেরত ভিতরে আসা, যখন আমরা পণ্য বিক্রয় করি তখন ফেরত আসে। তাহলে বহি ফেরত 1,000 টাকা, এর জাবেদা কি হবে, এখানে জাবেদা দিব আমরা, যেহেতু এখানে নগদের কথা বা কত তারিখের লেনদেনের কথা সেটা কোনো উল্লেখ নাই, সেক্ষেত্রে আমরা জাবেদা দিব প্রদেয় হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, বই ফেরত বা ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। বই ফেরত মানে কি, ক্রয় ফেরত, তাহলে আমরা পণ্য ক্রয় করলে তবে তো ফেরত দিব, আর ক্রয় করলে তখন জাবেদা দিই কি, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এখন বহি ফেরতে জাবেদাটা জাস্ট উল্টে দিব আমরা, ক্রয় ফেরতটা ক্রেডিট করে দিব আর প্রদেয় হিসাবটা ডেবিট করে দিব। এখানে কথা হলো যে এই বই ফেরত একটা অনগদ লেনদেন,
যার কারণে নগদান বই, 3 ঘর নগদান বই কেন, 2 ঘরে কেন, 1 ঘরে কেন, কোনো নগদান বই এটা আসবে না। তাহলে বই ফেরত 1000 টাকার জাবেদা হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট, আর বই ফেরত বা ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তবে এই আইটেমটাই এই 3 ঘর নগদান বই অন্তর্ভুক্ত হইতো যদি প্রশ্নে বলা থাকতো এইরকম, এই যে দেখেন চেকে আমরা ক্রয় করছিলাম না 7000 টাকা, যদি বলা হতো 7 তারিখের পণ্য ত্রুটিযুক্ত হওয়ার জন্য ফেরত দেওয়া হলো, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে 1000 টাকা আমাদের ব্যাংকের হিসাবে আসতো, ব্যাংকের হিসাবে টাকা আসতো। কারণ যখন আমরা চেকের মাধ্যমে ব্যাংকের টাকা দিয়ে ক্রয় করবো চেকের মাধ্যমে, সেই ক্রয়টা আবার ফেরত দিলে টাকা রিটার্ন পাবো না। মূলত ব্যাংকে নয়, এটা সরি, এটা আমরা নগদে দিব, নগদের ওখানে। কারণ আমরা পণ্য টাকা দিয়ে ক্রয় করছি, তাহলে ফেরত দিলে তো টাকাই রিটার্ন পাবো। যখন ব্যাকিতে ক্রয় করব তখন ফেরত দিলে কি আমার দায় কমে যাবে, কিন্তু নগদে যখন ক্রয় করব বা ব্যাকিতে ক্রয়, ব্যাংকের মাধ্যমে ক্রয় করব চেকের মাধ্যমে, তখন তো পাল্টা আমি নগদ টাকা পাবো। আমি চেক দিয়েছি বলে কেউ যে আমাকে পাল্টা চেক দিবে বিষয়টা এরকম নয়, সে আমাকে নগদ টাকা রিটার্ন করবে। তাহলে তখন আমরা ডেবিট দিকে নগদের ঘরে 1000 টাকা বসাই। তো দেখেন আমাদের লেনদেনগুলো সব পোস্টিং দেওয়া শেষ, এখন আমরা হিসাব করব, হিসাব করে বসাই দিব, তাহলে কাজ হয়ে যাবে। তাহলে আমি যেভাবে শিখাইছি আপনাদের, আপনারা তো অনায়াসে হিসাব করতে পারবেন। দুপাশের মধ্যে দেখতে হয় কোন পাশে টাকা বেশি আছে। দেখেন তো এই পাশে নগদের টাকা কত আছে, 20 আর হলো 17, 37,000। তাহলে এই 37,000 টাকা এখানে লিখে ক্লোজ করে দেন। এই 37,000 টাকা এখানে নিয়ে ক্রেডিট দিকে নগদের, আর এখানে 4 আর 3 যোগ করে 7,000 টাকা হয়। তাহলে এই 30,000 টাকা কি উদ্বৃত্ত, ব্যালেন্স সিডি। তাহলে আমরা জুন 30-এ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, জুন 31, 30 জুন, সরি জুন মাস কিন্তু 30 দিনের, সরি আমার ভুল হচ্ছিল। তাহলে 30 দিন, এটা কি লিখবো আমরা, ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি 30,000 টাকা। আবার দেখেন ব্যাংকের ঘরে কিন্তু ওই পাশে আছে মাত্র 9,000 টাকা, কিন্তু এ পাশে অনেক আছে, যেমন 12, 5, 17 আর 4, 21, 21,500 টাকা। তাহলে এই 21,500 টাকা এখানে বসাবো আমরা, এই টাকাটা নিয়ে আসবো এই পাশে, ক্লোজ করবো। 7 2 9,000 টাকা বাদ দিলে কত হয় বলেন, 9,000 টাকা বাদ দিলে হয় 12,500 টাকা, নাকি 12,500। এই টাকাটা কিন্তু ব্যালেন্স সিডি। ওই যে ব্যালেন্স সিডি আছে আমরা জানি, ওই টাকাটা কি হয়, ব্যালেন্স বিডি হয়ে যায় কোন মাসে, জুনের পরে, জুলাই 1, জুলাই 1 ব্যালেন্স বিডি। কত টাকা হবে এখানে, 30,000 টাকা, আর এখানে 12,500 টাকা। আর এই যে দেখেন বাট্টার কিন্তু একটা ঘর আছে, বাট্টার টাকা 300 আছে এখানে। এই বাট্টার টাকা কখনো সিডিবিডি হয় না, এই কারণে যেই পাশের টাকা সে পাশে যোগ করে নামায় দিবেন। 300 টাকা ছিল এই পাশে, 300 টাকা যোগ করে নামায় দিলাম, এই পাশে কোনো টাকা নাই, নীল, কোনো সমস্যা নাই। এই হলো আপনাদের 3 ঘর নগদান বই। খুবই ইজি, খুব সহজ উপায়ে আপনারা করতে পারবেন। টেকনিক অনুযায়ী হতে পারে, আপনারা জাবেদা মুখস্থ করে, যেভাবে জাবেদা করে, লুক লাইক আর নগদান বই, 1 ঘরা 2 ঘরা 3 ঘরা, একদম আপনার খতিয়ানের মতো, লুক লাইক খতিয়ান। নগদান বইগুলো কেমন, খতিয়ানের মতো, খতিয়ান যেভাবে আমরা করছি ঠিক ওই একই হবে নগদান বই করা সম্ভব। দেখেন আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে, এই অঙ্কটা কিন্তু শুধুমাত্র আপনার ভিডিও ক্লাসে দেখলে কখনোই কমপ্লিট হবে না। আপনাদের কি করতে হবে, এই অঙ্কটা খাতায় তুলতে হবে, এক্সট্রা করে করতে হবে আপনাদের, তবেই আপনারা বুঝতে পারবেন, তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।